লাইভ ক্লাসে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত। BHIC 101 ইউনিট 18 এর আলোচনা হবে আজকে। বিষয়টি হচ্ছে অ্যাটিটিউডস টুয়ার্ডস এনভায়রনমেন্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমি শাশ্বতী ম্যাডাম আজকে এই বিষয়টি নিয়ে আলোচনায় অগ্রসর হব। অ্যাটিটিউড টুয়ার্ডস এনভায়রনমেন্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ পরিবেশ বিজ্ঞান এবং প্রযুক্তির প্রতি যে কি ধরনের আগ্রহ বা কি ধরনের মনোভাব। আজকাল এই পরিবেশ বিষয়ক এবং বিজ্ঞান প্রযুক্তি এটা নিয়ে তো আমাদের অনেক দিন ধরেই সভ্যতা বিজ্ঞান প্রযুক্তির সোপান দিয়েই আমাদের সভ্যতা আজকে উন্নতির উচ্চ শিখরে উঠেছে, সমগ্র মানব সভ্যতা। কিন্তু যে এনভায়রনমেন্ট বিষয়ক যে ব্যাপারটা, এটা নিয়ে আগে এতখানি বেশি চর্চা ছিল না, চর্চিত বিষয় ছিল না। কিন্তু তার অর্থ কি এই যে পরিবেশ বিষয়ে আমাদের কোনো সচেতনতা ছিল না, আমরা একেবারেই অজ্ঞ ছিলাম? ইদানিং কালে স্কুলে কলেজে একটা আলাদা বিষয় হয়েছে, এনভায়রনমেন্ট সায়েন্স, অর্থাৎ ছাত্র ছাত্রীদের এই এনভায়রনমেন্ট বা পরিবেশ বিষয়ে কিছু উপদেশ বা শিক্ষা দেওয়া এবং তাদেরকে সচেতন করা। কিন্তু একটি বিষয় কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে, শুধু পুঁথি পড়ে কিন্তু এনভায়রনমেন্ট সচেতনতা কিছুতেই আমাদের মধ্যে জন্মানো সম্ভব নয়। এই এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশকে কি করে রক্ষা করতে হবে, এটা কিন্তু মানুষের এটা আজন্ম, এটা তার মধ্যে লালিত পালিত হয়। বিশেষ করে যে মানুষের মধ্যে, যে পরিবারের মধ্যে, যে সমাজের মধ্যে এই সংস্কারটি আছে, এমনকি যারা বন্য মানুষ, যারা কোনোদিন শিক্ষার আলো পায়নি, তারাও কিন্তু এই পরিবেশকে কি করে সুস্থ রাখতে হবে, তাকে রক্ষা করতে হবে, সেই বিষয়টি কিন্তু তারা জানে। পরিবেশের মধ্যে কি আছে, এই যে আমাদের চারপাশের প্রকৃতি, আকাশ বাতাস, অরণ্যানি বা বৃক্ষরাজি, নদীর জল, পুকুরের জল অর্থাৎ জলাশয়, এই যে সূর্য, চন্দ্র, নক্ষত্র, পাহাড়, পর্বত, প্রত্যেকটি শুদ্ধতাকে বজায় রাখার মধ্যেই কিন্তু পরিবেশ সচেতনতা নির্ভর করছে। এই যে আমরা দেখেছি বেশ কিছুদিন আগে থেকেই এই যে গঙ্গা দূষণ, সরকারের মধ্যে যেমন সচেতনতা এসেছে, সরকার সেটা সে বিষয়ে তার দেশের মানুষকেও সচেতন করার চেষ্টা করছে যাতে গঙ্গা দূষিত না হয়। কারণ এই গঙ্গার জল কিন্তু আমাদের জীবনের একটি অঙ্গ। শুধু গঙ্গা কেন, অন্যান্য ভারতবর্ষের বিভিন্ন নদী যেমন নর্মদা, কাবেরী, সিন্ধু, সরস্বতী, এই যে প্রত্যেকটি নদী, এই প্রত্যেকটি নদীর কিন্তু আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। যদি নদীর জল শুকিয়ে যায়, যদি প্রদূষণ হয়, তবে কিন্তু আমাদের জনজীবন স্তব্ধ হয়ে যাবে। এই কারণেই আপনারা জানেন মেধা পাটকারের নেতৃত্বে নর্মদা বাঁচাও আন্দোলন শুরু হয়েছিল। এবং এই যে আমাদের কলকাতাতে বেশি দূর যেতে হবে না, যে আগে আগে আমরা কি দেখতাম, যখন দুর্গাপুজো হতো, কালী পুজো হতো, তখন যখন ভাসানের দিন, তখন সমস্ত দেবীর প্রতিমা সে গঙ্গাতে বিসর্জন দেওয়া হতো। এই যে গঙ্গাতে বিসর্জন দেওয়া হতো, এর ফলে সেখানে একটা জলের মধ্যে একটা প্রদূষণ হচ্ছে, সেখানে জল নোংরা হচ্ছে। সেই কারণেই আজকাল দেখা যাচ্ছে যে প্রতিমাকে সেখানে জলের মধ্যে বিসর্জন দিতে
দিতে দেওয়া হয় না, বা নিয়ম রক্ষার্থে একটু জলের মধ্যে ডুবিয়েই সেটা আবার অন্য তুলে নিয়ে সেটাকে রিসাইকেল করা হয়। কিন্তু কত যে জনসভা হচ্ছে, সেখানে তাদের যে বর্জ্য পদার্থ, নোংরা আবর্জনা সে মাঠের মধ্যে পড়ে থাকছে। তাহলে এইখানে একটি বিষয় বলা দরকার, প্রত্যেকটা মানুষকে কিন্তু এই পরিবেশ সম্পর্কে সচেতন হতে হবে। কারণ এই পরিবেশ আমাদের মা, মা যেমন তার সন্তানকে লালন পালন করে, পরিবেশও কিন্তু আমাদেরকে লালন পালন করছে। তাহলে এই যে পরিবেশ বিজ্ঞান এবং যে প্রযুক্তির চর্চা, সেটা যেমন আধুনিক যুগে রয়েছে, সেরকম প্রাচীন ভারতে কিন্তু এই পরিবেশ সম্পর্কে একটা বিশেষ সচেতনতা ছিল, এবং বিভিন্ন গ্রন্থে এবং আমরা দেখেছি যে স্তম্ভ লেখে, যেমন অশোকের স্তম্ভ লেখে, সেখানেও কিন্তু এই সচেতনতাটি দেখা গেছে। কৌটিল্যের অর্থশাস্ত্রে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে গাছ অকারণে গাছ যাতে না কাটা হয়, এবং অশোক বলেছেন যে অকারণে প্রাণী হত্যা, বিশেষ করে তিনি তো অহিংসার উপরে জোর দিয়েছিলেন, এবং আগের দিন আমি আপনাদের পড়িয়েছি সেখানে তিনি কি বলছেন, একজন জীব কখনো অন্য জীবের আহার হতে পারে না। অর্থাৎ এটাকে যদি আমরা অন্যভাবে ধরি, অর্থাৎ পরিবেশের একটা সামঞ্জস্য বিধান। আজকে যেভাবে সুন্দরবনে যদি বাঘ যদি একেবারে শেষ হয়ে যায়, বা অন্য কোনো প্রাণী যেগুলোকে বলা হচ্ছে, যেগুলোকে যার জন্য সরকারের পক্ষ থেকে অভয়ারণ্য তৈরি করে তাদেরকে সংরক্ষণ, অর্থাৎ বন্য প্রাণী সংরক্ষণ করা হচ্ছে, এই অভয়ারণ্যের কথাও কিন্তু কৌটিল্যের অর্থশাস্ত্রে পেয়েছি। এবং এই যে আপনারা ছবিটা দেখছেন যে অরণ্যানী বা কানন, এই বিষয়ে বৈদিক সাহিত্যে কিন্তু এর উল্লেখ রয়েছে। এবং এই যে তপবনের একটা ছবি আমি আপনাদের সামনে তুলে ধরেছি, ইমেজ দেখুন, সেই তপবনে মানুষ এবং পশু পাখি কি সুন্দর নির্বিঘ্নে তারা সহাবস্থান করছে, কত গাছ, এবং সেখানে হরিণ চড়ছে, তারা ঘাস খাচ্ছে, এবং সেই সবুজ যে একটা ভাব, এই সবুজটাকে তুলে ধরার জন্যই কিন্তু আমি আজকে স্লাইডের ব্যাকগ্রাউন্ড কালারটা সবুজ দিয়েছি। এবং দেখুন যে একটা ছোট্ট একটা কুঁড়ে ঘর, সেই কুঁড়ে ঘরের মধ্যে ঋষি তিনি তার যে শিষ্যদের তিনি তাদেরকে পাঠ পড়াচ্ছেন, অর্থাৎ একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে, এখানে কোনো আর্টিফিশিয়াল পরিবেশের, অর্থাৎ ছোট থেকেই তাদের মধ্যে প্রকৃতির মধ্যে যে স্বপ্ন আমাদের আধুনিক যুগে আমরা যদি কবিগুরু রবীন্দ্রনাথের নাম আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব, তিনি এই প্রকৃতির মধ্যে থেকেই কিন্তু শিক্ষার কথা বলেছিলেন। শুধু তাই নয়, যে বিখ্যাত দার্শনিক রুশো, তিনিও কিন্তু প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণের কথা বলেছিলেন তার এমিলি গ্রন্থে। তাহলে প্রকৃতির সঙ্গে মানুষের কিন্তু একটা অন্তরঙ্গ সম্বন্ধ আছে, প্রকৃতিকে বাদ দিয়ে মানুষ কখনো বাঁচতে পারে না। কারণ এই যে আমরা শ্বাস গ্রহণ করছি, এই যে আমরা যে অক্সিজেন নিচ্ছি, যদি এখানে প্রকৃতিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে তো মানুষ মরেই যাবে, তাহলে মানুষ বাঁচবে না। যদি সমস্ত বৃক্ষ কর্তন করে দেওয়া হয়, যে অবস্থা হয়েছিল সিন্ধু সভ্যতায়, সিন্ধু সভ্যতায় কি করেছিল সেখানকার মানুষ, তারা পোড়া মাটি দিয়ে ইট তৈরি করতে গিয়ে যখন একে একে বৃক্ষ কর্তন করে, তার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, এবং খুব শীঘ্রই সেখানে আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায়। কেউ বলেন যে মরুভূমির যে পরিমাণ সেটা বেড়ে গিয়েছিল,
এবং কেউ বলছে যে লবণাক্ত নোনা ভাব বেড়ে গিয়েছিল মাটির, এবং কেউ বলছে যে প্রচন্ড প্লাবন এবং ফ্রিকুয়েন্ট যেটা প্লাবন হয়েছিল সেই প্লাবনেও ধ্বংস হয়ে যায়। আপনারা যদি বর্তমান যুগের পরিস্থিতি দেখেন, এই যে প্রচন্ড বজ্রপাত হয়, এই বজ্রপাত কি আগে কোনোদিন এত হতো? হতো, কিন্তু এত হতো বজ্রপাত এবং এই আমফানের মতন এই ভয়ঙ্কর ঝড়, কদিন পরে পরে এক একটা নাম দিয়ে এক একটা ঝড় আসছে নাম দিয়ে, এবং সেই ঝড় যেখানে বয়ে যাচ্ছে যেই জায়গার উপর দিয়ে সেই জায়গাকে একেবারে শেষ করে দিচ্ছে। এবং এই ঝড়ের পরে আমি একবার পুরীতে যখন গিয়েছিলাম, মনে আমার তখন আমি দেখে অবাক হয়েছিলাম যে মনে হচ্ছে একটা দানব যেন সব কিছু কেটে দিয়ে চলে গেছে। তাহলে কেন এত প্লাবন, কেন এই ঝড়, কেন এই বাজ? এর মূল কারণ আমরা পরিবেশকে ঠিক মতন রাখতে পারছি না, পরিবেশের শুদ্ধতা। যদি গাছ গাছালি থাকতো তাহলে কিন্তু এত বাজ পড়তো না। যদি গাছ গাছালি যখন কমে যাচ্ছে, এত গরম বেড়ে গেছে, প্লাস সারা শহরে মানুষ এসি মেশিন ব্যবহার করছে, তার থেকেও পরিবেশ দূষিত হচ্ছে। তাহলে সেই পরিবেশ দূষণের ফলে বায়ুমণ্ডলে যে একটা চাপের সৃষ্টি হচ্ছে, তার কারণে প্রকৃতির একটা ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য অনেকে বলেন যে কলির শেষ আসন্ন, অর্থাৎ কলির শেষ আসন্ন মানে এই যে এত বারবার ঝড় হচ্ছে, এত প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, তার মানে কি প্রকৃতি যেন শোধ নিচ্ছে। প্রকৃতি কিন্তু সর্বং সহা, যে আমরা যদি গাছ কেটে ফেলি গাছ কিন্তু কিছু বলবে না, সে তাও ছায়া দেবে। কিন্তু একটা তো সময় আসবে যখন সমস্ত গাছ যদি কেটে ফেলি, তখন তো তার একটা শোধ তো আমাদের মানুষের জীবনের উপর আসতেই হবে। সেই কারণে এই প্রকৃতিকে বজায় রাখার কথা প্রাচীন ভারতে বারবার করে তুলেছে। এই যে পরিবেশ এবং বিজ্ঞান চর্চা, বিজ্ঞান সচেতনতা, প্রযুক্তির সচেতনতা, পরিবেশ সচেতনতা, এই সম্পর্কে বিভিন্ন উৎস থেকে আপনারা দেখতে পাচ্ছেন স্লাইডে। ঋগ্বেদ, অথর্ববেদ, শৈবসূত্র, ব্রহ্মসংহিতা, তৈতরেয় সংহিতা, পুরাণ, মনুস্মৃতি, কৌটিল্যের অর্থশাস্ত্র, আর্যভট্টিয়াম, সুশ্রুত সংহিতা প্রভৃতি বিভিন্ন যে উৎসগুলো আছে, এবং সর্বোপরি যে প্রত্নতাত্ত্বিক উপাদান, এই যে এখানে বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার বিষয়ে যে আলোচনাটা এখানে সন্নিবেশিত হয়েছে, তার মধ্যে জল সংরক্ষণ, ধাতু বিদ্যা, সেই যুগের স্থাপত্য, ভাস্কর্য, সেই যুগের চিকিৎসা ইত্যাদি বিভিন্ন সুন্দরভাবে একটার পর একটা সন্নিবেশিত হয়েছে। আর এই প্রকৃতিকে কি করে বাঁচানোর কথা প্রাচীন ভারতে বলা হয়েছিল। দেখুন, এই যে আমরা দেখি এক একজন দেবতাকে, যে ইট ইজ কল্ড ডেইফিকেশন অফ নেচার। কেন না, যাতে মানুষ সেই সমস্ত পশু পাখিগুলোকে হত্যা করবার আগে যাতে 10 বার ভাবে। যেমন মা লক্ষ্মীর বাহন হচ্ছে পেঁচা, এবং সরস্বতী মা সরস্বতীর বাহন হচ্ছে কি না এখানে হাঁস, এবং বিষ্ণুর বাহন হচ্ছে গরু। তাহলে এবং শিবের বাহন হচ্ছে বৃষ, যে নন্দী, গুল। তাহলে এই যে কি দরকার ছিল, এবং গণেশের বাহন হচ্ছে ইঁদুর। কি দরকার ছিল এই বাহন গুলো তৈরি করা? তার মানে এদের যে একটা পৌরাণিক কাহিনী আছে তা নয়, এটাকে যদি আমি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে দেখি, এগুলোকে বলা হচ্ছে এদেরকে তোমরা হত্যা করবে না, দেবতাদের সঙ্গে যুক্ত। যদি এদেরকে হত্যা করো তবে কিন্তু দেবতা রুষ্ট হবে। আপনারা সবাই যদি একটা লক্ষ্মী পেঁচা এসে আপনাদের বাড়ির সামনে বাড়ির ওপরে বসে, আপনাদের আমাদের সবারই খুব আনন্দ হয় যে লক্ষ্মী পেঁচা মা লক্ষ্মীর বাহন, তাহলে মা লক্ষ্মী নিশ্চয়ই আমাদের উপরে সন্তুষ্ট হয়েছে। তাহলে এই যে
একটা পক্ষীর সঙ্গে দেবতাকে এইভাবে মানে যুক্ত করে দেওয়া, এটাও কিন্তু পরিবেশ সচেতনতা। এবং শুধু তাই নয়, এই যে ধরুন বেলপাতা, আমরা যখন পুজো করি তখন বেলপাতা, যে শিবকে আমরা বেলপাতা দিই, তাহলে আমাদের সেটা এটার মানেটা কি? অর্থাৎ বেল গাছকে তুমি কাটবে না, বা অনেকে বলে যে বেল গাছে ব্রহ্মদৈত্য থাকে, অর্থাৎ বেল গাছ কিন্তু কেটো না, অভিশাপ লাগবে। এটার মানেটা কি? যে এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে যে এই অকারণে গাছ কাটবে না। অপরাজিতা ফুল, এই অপরাজিতা সেটা কার কাজে লাগে? মায়ের পুজোয় লাগে, দেবী দুর্গা, মা জগদ্ধাত্রী, এবং এই যে জবা, জবা মা কালীর পায়ে দেওয়া হয়। মানে তুলসী, তুলসী দেওয়া হয় বিষ্ণুর চরণে, এবং কৃষ্ণের চরণেও তুলসী দেওয়া হয়। তাহলে এই যে এগুলো যে একটা প্রাচীন শাস্ত্রকাররা এগুলো করে গেছেন, তার অর্থ হচ্ছে পরিবেশকে রক্ষা করা, তার পবিত্রতাকে, অরণ্যের পবিত্রতাকে রক্ষা করা, বৃক্ষের পবিত্রতাকে রক্ষা করা, এবং অকারণে প্রাণী হত্যা না করা। কারণ প্রাণী হত্যা করলে যদি সেই প্রাণী একেবারে বিলুপ্ত হয়ে যায়, আপনারা মনে করছেন যে কি হবে, একটা সামান্য প্রাণী, একটা পাখি যদি চলে যায়, একটা পায়রা চলে যায়, মাঝখানে দেখেছিলেন কি যে এই সমস্ত এয়ারটেল বলুন, ভোডাফোন বলুন, এর জন্য কিন্তু চড়ুই একদম কমে গিয়েছিল, কারণ যে রে বেরোয় তার জন্য কিন্তু এই সমস্ত পাখিদের প্রচন্ড ক্ষতি হচ্ছে। মানে এই পাখিরা যদি না থাকে, যদি আজকে কাক না থাকে, কাক হচ্ছে ঝাড়ুদার পাখি, মানে কাক যদি না থাকে তাহলে ভাবতে পারছেন সমস্ত রাস্তার মধ্যে মরা ইঁদুর সমস্ত পচে থাকবে, কিন্তু সেটা কোনো কিছু পরিষ্কার হবে না। তাহলে প্রত্যেকটি প্রাণীর এখানে প্রয়োজন আছে। তারপরে যদি অকারণে হরিণ শিকার করি, হরিণ শিকার করলে কি হবে? হরিণকে এই যে একটা ইকোসিস্টেম, একটা ব্যালেন্স, বাঘ তো হরিণ খেয়ে বেঁচে থাকে, জলাশয়ে ছোট ছোট মাছ খেয়ে বড় মাছ বেঁচে থাকে। তাহলে যদি জলাশয়ের ছোট মাছগুলোকে যদি আমরা তুলে নিই, তাহলে বড় মাছ খেতে পারবে না। যদি হরিণ পুরো বিলুপ্ত হয়ে যায় তখন কি হবে? তখন এই বাঘ তারা চলে আসবে কোথায়? তারা তখন জনপদের মধ্যে চলে আসবে, এবং তারা তখন মাংসাশী হয়ে যাবে, মানুষ খেত, ম্যান ইটার হয়ে যাবে। তাহলে এই যে এগুলোর ব্যবস্থা কিন্তু প্রকৃতি করে রেখেছে, এবং এই কারণে আমরা প্রকৃতিকে মা বলি। পুরুষ এবং প্রকৃতির যে মিলন, তাতেই এই সৃষ্টি। সুতরাং সৃষ্টিকে বজায় রাখা, শুধু আমরা মানুষরা থাকবো আর অন্য কোনো পশু পাখি থাকবে না, তা হয় না। যেমন গাছের প্রয়োজন আছে, যেমন জলের প্রয়োজন আছে, প্রত্যেকটা কীট পতঙ্গ, পাখি, সবার এখানে প্রয়োজন আছে। আর এই যে সমস্ত যে পৃথিবী, আমরা কি মনে করি? আমরা কি দিয়ে তৈরি? আমাদের মধ্যে কি এলিমেন্ট আছে? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই পঞ্চভূত দিয়ে কিন্তু আমরা তৈরি, এবং আমাদের মৃত্যুর পর আমরা আবার পঞ্চভূতে মিলিয়ে যাই। তাহলে এই যে অন্তরিক্ষ, এগুলো যদি ঠিক না থাকে, সেটা তাহলে তো পরিবেশের একটা ভারসাম্য থাকবে না। এই দেখছেন এখানে নটরাজের একটা ইমেজ দেওয়া হয়েছে। নটরাজ হচ্ছে পার্সনিফিকেশন অফ নেচার। দেখুন তার সেখানে তিনি গলার মধ্যে তিনি সর্প জড়িয়ে রয়েছেন, তার হাতে হচ্ছে ডমরু, এই ডমরু হচ্ছে প্রকৃতির যে ধ্বনি, তার একটা সিম্বল, এবং তার মাথায় থাকে, তিনি গঙ্গাকে বেঁধে রেখেছেন। অর্থাৎ গঙ্গা তুমি কোথা থেকে এসেছো? মহাদেবের জটা থেকে। অর্থাৎ এখানের মধ্যে দিয়ে কিন্তু গঙ্গার একটা স্যাংটিটি, একটা পবিত্রতা কিন্তু নির্ধারিত হয়ে যায়। অর্থাৎ গঙ্গাকে কখনোই দূষিত করা যাবে না। নর্মদা, এই নর্মদা তিনিও মা,
এবং এই নর্মদা যত সাধু ঋষি তারা এই ভারতবর্ষে তারা যখন পূর্ণ যোগীতে পরিণত হওয়ার আগে তাদের কিন্তু নর্মদা পরিক্রমা করতে হয়। কাজেই প্রত্যেকটা, এবং কাবেরী বলা হয় যে অক্টোবরের 15 তারিখ থেকে নভেম্বরের মধ্যে যদি কাবেরীর জলে স্নান করা হয় তবে কিন্তু পুণ্য অর্জন হয় এবং পাপ কেটে যায়। এবং আরো বলা হয় যে যদি তুমি একটা, অর্থশাস্ত্রে বলেছে, যদি তুমি একটা ছোট্ট একটা আমের গাছ লাগাও কিংবা যে কোনো তুমি একটা বৃক্ষ রোপণ করো তাহলে তুমি আর নরকে যাবে না। অর্থাৎ তুমি প্রকৃতির থেকেই তোমার উৎস, অর্থাৎ প্রকৃতিতেই তোমার কিছু দান অবশ্যই করতে হবে। মানে এই যে এখানে অগ্নি, এই অগ্নি দেবতা, অগ্নিও কিন্তু আমাদের কাছে দেবতা স্বরূপ। আমরা যখন কোনো যজ্ঞ করি বা কোনো পুজো করি তখন অগ্নিকে প্রজ্বলিত করতে হয়, অগ্নি দেবতাকে আমরা কিন্তু তুষ্ট করি। যখন পুজো হয়ে যায় তখন সেখানে জল দিয়ে তাকে অগ্নিকে ঠান্ডা করতে হয়। এবং প্রাচীন ভারতে বৈদিক ঋষিরা প্রত্যেকটি নেচারের প্রত্যেকটি ফেনোমেনাকে তারা ঈশ্বর বলে তারা আরাধনা করেছেন। যেমন বায়ু, যেমন অগ্নি, যেমন সূর্য, যেমন বজ্র, বজ্রের দেবতা হচ্ছে ইন্দ্র, বায়ুর দেবতা হচ্ছে পবন। এই কেন এটা করেছেন? এটা করার কারণ হচ্ছে তারা এই প্রকৃতিকে যে শান্ত রাখতে হবে, প্রকৃতির যে শুদ্ধতার সচেতনতা তাদের মধ্যে ছিল, সেই কারণে তারা এটি করেছে। আর এই যে আমরা যে ধরিত্রী, এই যে বসুন্ধরা, একে আমরা মা বলি। আপনাদের হয়তো স্মরণে আছে যে সীতা যখন পাতাল প্রবেশ হয়েছিল তার আগে তিনি বলেছিলেন, হে মা তুমি ধরণী, তুমি দ্বিধা হও। অর্থাৎ মা তখন সরে গিয়েছিল সেই জায়গাটা, এবং মা ধরিত্রী মা এসে কোলে করে মা সীতাকে নিয়ে পাতালে প্রবেশ করেছিলেন। তাহলে এই যে ধরিত্রীকে মাতৃজ্ঞানে পূজা করা, এটাও কিন্তু আমাদের প্রাচীন ভারতের একটা অবদান। আচ্ছা, এই যে অরণ্যের কথা বলা হলো, এই অরণ্য থেকে যে আমাদের ভারতবর্ষের চিরাচরিত যে চিকিৎসা বিদ্যা সেটা হচ্ছে আয়ুর্বেদ মেডিসিন। এই আয়ুর্বেদ কিন্তু গাছ গাছড়া থেকে ওষুধ তৈরি করে কিন্তু এই আয়ুর্বেদ শাস্ত্র। এখন যে বটানি বলে একটি বিষয় রয়েছে, সেখানে গাছ গাছড়া চেনানো হয় বা সেই গাছের সম্পর্কে একটা জ্ঞান দেওয়া, কিন্তু সে যুগে কত যুগ আগে যখন এই বটানি তৈরি হয়নি, সেই যুগে ঋষিরা কিন্তু প্রত্যেকটা, এমনকি এখন আপনি বলুন না গ্রামের কোনো একটা লোক যার হয়তো এত উচ্চশিক্ষা নেই, সেও কিন্তু বলে দেবে কোনটা কোন গাছ, কোন পাতা, এবং কেটে গেলে কোন গাছের রসটা লাগালে রক্ত বন্ধ হয়। এই সবগুলো আমরা কিন্তু অত জানি না, কিন্তু গ্রামের মানুষ কিন্তু সম্পর্কে বিশেষভাবে তাদের জ্ঞান আছে। এই যে প্রকৃতির যে বিষয়টি বললাম তার সঙ্গে সঙ্গে এক্ষুনি বললাম জলকে সংরক্ষণ করতে হবে, এবং জল সংরক্ষণের বিষয়টি কিন্তু বহু প্রাচীন কাল থেকে চলে আসছে। বিশেষ করে আমরা যদি হরপ্পা মহেঞ্জোদড়ো ইতিহাস দেখি, সেখানে আমরা কি দেখব, যে এই যে আমরা একটা মানচিত্র রেখেছি, এই মানচিত্রতে দেখুন যে সিন্ধু সভ্যতার যে বিশেষ বিশেষ স্থানগুলি, যেমন কচ্ছের রানে ধোলাভিরা, সুরকোটাডা, চানুদড়ো, এইখানে দেখুন মহেঞ্জোদড়ো। এই যে প্রত্যেকটি রানা গুন্দাই, এই যে তার যে প্রাক মহেঞ্জোদড়ো যুগের সভ্যতার মেহেরগড়, এই প্রত্যেকটি জায়গা দেখুন, লোথাল যেটা হচ্ছে সব থেকে প্রাচীন ডকিয়ার্ড যেখানে তৈরি হয়েছিল, সেই মানচিত্রটা আপনাদের সামনে, যেখানে হরপ্পা, সেই মানচিত্রটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি। এবং
এইখানে আমি ইমেজ দিয়েছি, এটা হচ্ছে মহেঞ্জোদারোতে প্রাপ্ত যে স্নানাগার এবং লোথালের যে ডকইয়ার্ড, এটা বর্তমান রূপ, আর এটা একটা ইমেজ করা হয়েছে যে কিভাবে প্রাচীন যুগে এইখানে বাইরে থেকে জাহাজগুলি এসে এখানে নোঙ্গর করত এবং সম্ভবত এখানে জাহাজ নির্মাণ কারখানা গড়ে উঠেছিল। এবং এই পথে সেই এটা গোদাবর নদীর তীরে এই যে জায়গাটি এখানে, এবং ক্যাম্বে উপসাগরের সঙ্গে এর যুক্ত যোগ রয়েছে এবং সেই পথ ধরে বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য চলতো। এবং কি করে এটার প্রমাণ পাওয়া গেছে যে লোথালে একটা সিল পাওয়া গেছে যার মধ্যে একটা জাহাজের একটা চিহ্ন দেখতে পাওয়া গেছে। এর থেকে ঐতিহাসিকরা এই একটা সিদ্ধান্তে এসেছেন যে এটা হচ্ছে সবথেকে প্রাচীন ডকইয়ার্ড এবং বন্দর। আর এই যে মহেঞ্জোদারোর যে স্নানাগারটা, অর্থাৎ জল সংরক্ষণ, জল শুদ্ধতা সম্পর্কে কিন্তু হরপ্পা সিন্ধুবাসীদের বিশেষ সচেতনতা ছিল এবং প্রত্যেকের বাড়িতে কিন্তু একটা করে কুয়ো থাকতো, কূপ থাকতো। এবং এই যে স্নানাগার, অনেকের মতে এটা আধুনিক যুগের সুইমিং পুল এবং অনেকের মতে যে এই জলটি কোনো ধর্মীয় অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হতো। এবং দেখুন এর চারপাশে কিরকম গ্যালারি করা আছে এবং এই যে দেওয়ালটা সেটা ছিল ওয়াটারপ্রুফ, অর্থাৎ এই যে শ্যাওলা যাতে পড়ে না যায় তার জন্য একটা ব্যবস্থা ছিল। তাহলে আপনি ভাবতে পারছেন সেই যুগে যে এই যে মহেঞ্জোদারোর যে স্নানাগারের যে নির্মাণ কৌশল, জল ধরে রাখার, এটি কতখানি আধুনিক, অত্যাধুনিক ছিল। তাছাড়া আর কোথায় কোথায় তারা করেছিলেন? গুজরাটের কুশর অঞ্চলে ধোলাভিরাতে সেইখানে যখন বৃষ্টি পড়তো, সেই জলটা যে ওখানকার ছোটখাটো যে নদীগুলি, রিভিউলেট যাকে বলে, সেইখানে সেই জলটাকে তারা একটা খালের পথে দিয়ে তারা সেটা নিয়ে যেত তারা সেই তাদের কৃষি জমিতে, এবং এইভাবে তারা জলসেচ ব্যবস্থাকে উন্নত করেছিল। একইভাবে চানুগড়, সুরকোটাটা, কালীবাঙ্গান, সেখানেও এই ধরনের জল সংরক্ষণের জন্য একটা রিজার্ভার আমরা দেখতে পাচ্ছি। এদিকে এলাহাবাদের সন্নিকটে শৃঙ্গাবেরাপুরার পরবর্তীকালে সেইখানে আমরা দেখছি যে সেখানেও একটি হ্রদ রয়েছে এবং সেই হ্রদের জল কখনো শুকোয় না। কেন শুকায় না? না, তার তলায় একটা ট্যাঙ্ক বসানো আছে যে সেইখান থেকে একটা ফাউন্টেনের মতন, সেইখান থেকে সব সময় সেখান থেকে জল আসতো। এই কি অত্যাধুনিক জল সংরক্ষণ কৌশল। আর গুজরাটের যে গিরনারের যে আমরা সুদর্শন হ্রদের কথা এর মধ্যে অনেকবার পড়েছি যে সম্রাট, মৌর্য সম্রাট যে চন্দ্রগুপ্ত মৌর্যর সময় সেখানে পুষ্যমিত্র, যে বৈশ্য পুষ্যগুপ্ত, এবং তারপরে অশোকের সময় জগন্নাথ, তুষাস্প, প্রত্যেকেই কিন্তু এই সুদর্শন হ্রদের তারা যথেষ্ট সংরক্ষণের দায়িত্বে ছিলেন। এবং পরবর্তীকালে গুপ্ত যুগে স্কন্দগুপ্তের সময় যে কর্ণদত্ত, তাকেও আমরা দেখেছি সুদর্শন হ্রদকে সংস্কার করতে। তাহলে আর এই দেখুন, এই হচ্ছে ধোলাভিরার যে যে জলাধারটা, আর এই হচ্ছে সুদর্শন হ্রদ। আর তার মানে একদিকে আমরা কি বললাম যে জল সংরক্ষণ সম্পর্কে তারা বিশেষভাবে ওয়াকিবহাল ছিল, তেমনি গণিত এবং চিকিৎসা সম্পর্কেও কিন্তু যথেষ্ট, এবং মেটালার্জি ধাতু জ্ঞান সম্পর্কে যে বিদেশি ঐতিহাসিকরা তারা যখন ব্রিটিশ ভারতে এইরকম একটা কনসেপ্ট তারা ক্রিয়েট করেছিলেন যে ভারত হচ্ছে শুধু আধ্যাত্মিকতার দেশ, খালি ধর্মকর্ম হয়, মুনি ঋষির দেশ। আধ্যাত্মিকতার দেশ তো বটেই, কিন্তু এই প্রত্যেক
বিষয় তারা যথেষ্ট তারা নলেজেবল ছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে হরপ্পা যে বৈদিক সভ্যতার আগে হরপ্পা সভ্যতায় যে তাম্র নির্মিত কতগুলো এই যে তামার তৈরি নানান রকম অস্ত্র শস্ত্র, এইটার যে তৈরি করতে যে পরিমাপ তার যে মেজারমেন্ট, এর মধ্যে একটা গাণিতিক একটা বিষয় রয়েছে। আমরা যদি তারও আগে চলে যাই, আমরা যদি প্রাগৈতিহাসিক যুগে চলে যাই, তাহলে প্রাগৈতিহাসিক যুগের মানুষেরও কিন্তু একটা সায়েন্টিফিক একটা নলেজ ছিল। তারা কিন্তু পাথরটাকে কিরকম করে মেজারমেন্ট করতে হবে সেইটার জন্যও তারা হয়তো এটা আমরা বলতে পারি না তাদের মধ্যে গাণিতিক জ্ঞান ছিল, কিন্তু এটা তাদের একটা স্বতঃস্ফূর্ত একটা বিদ্যা, যার দ্বারা তাদের সেই জ্ঞানটাকে কাজে লাগিয়েই কিন্তু যে পাথর দিয়ে তারা শিকার করত, একদিন হঠাৎ করে সেই পাথরে ঘষে তারা কিন্তু আগুন জ্বালাতে শিখে গেল, এবং সেই আগুনের যে আবিষ্কার তাই কিন্তু সভ্যতাকে আজ এই পর্যায়ে উন্নীত করেছে। এরপরে আমরা আসি যে এবং হরপ্পা সভ্যতায় যে কতগুলো বাটখারা পাওয়া গেছে, এই বাটখারাগুলো সমানুপাতিক 2, 4, 8, আবার কোনোটা আবার 160, তার সঙ্গে আপনি ইনটু করুন 320। এই যে ওজনের যে বাটখারাগুলো, এগুলো তাদের যে জ্যামিতিক জ্ঞানের একটা উদাহরণ হিসাবে পরিগণিত হতে পারে। তাছাড়া বৈদিক ঋষিদের যে আমরা পরবর্তী যে বৈদিক সাহিত্যে যে বেদাঙ্গতে বেদাঙ্গ শুল্ব সূত্রতে রয়েছে এই যে যজ্ঞ বেদী, আপনারা দেখুন যজ্ঞ বেদী তৈরি হচ্ছে। এই যজ্ঞ বেদী তৈরি করতে এই যে যজ্ঞ বেদীটা যেখানে বসে যে যজ্ঞ করছে তার যে মেজারমেন্টটা, এটাও কিন্তু একটা গাণিতিক একটা মেজারমেন্ট, একটা পরিমাপ রয়েছে। সুতরাং এই বৈদিক যুগে কিন্তু ঋষিরা এই পরিমাপ জ্ঞানটা তাদের ছিল, সেটাই যজ্ঞ বেদী নির্মাণের মধ্যে দিয়েই সেটা প্রকাশ পাচ্ছে। শুধু তাই নয়, আমরা আরেকটু পরবর্তীকালে চলে আসি, আমরা আর্যভট্টর নাম শুনেছি, যে বিখ্যাত তিনি একাধারে জ্যোতির্বিজ্ঞানী এবং গণিত বিশেষজ্ঞ। এই আর্যভট্টের যে আর্যভট্টীয়, সেটা হচ্ছে গণিত শাস্ত্রের একটা বিশেষ নিদর্শন। এই আর্যভট্ট তিনি দশমিক যেটা আমরা ব্যবহার করি অঙ্কে, এই দশমিকের উদ্ভাবন করেছিলেন, প্লাস পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি। ভাবুন তো এই আধুনিক বিষয়গুলো তখনকার যুগে আর্যভট্ট কিন্তু এই সমস্ত বিষয়গুলি নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা তিনি করেছেন। এই যে আর্যভট্টের ছবি আমরা আপনাদের একটা ইমেজ এখানে তুলে ধরেছি, আর ইনি হচ্ছেন আরেকজন গণিতজ্ঞ, তিনি হচ্ছেন ব্রহ্মগুপ্ত। এই ব্রহ্মগুপ্ত বীজগণিতের স্রষ্টা বলে তাকে বলা হয়। আর এই যে আর্যভট্ট, তিনি আরেকটি কাজ করেছিলেন, তিনি জ্যোতির্বিজ্ঞানকে বা জ্যোতিষ শাস্ত্রকে তিনি গণিতের থেকে একটা মুক্ত করে একটা স্বতন্ত্র একটা শাস্ত্রে পরিগণিত করেন। তো এই ব্রহ্মগুপ্ত তিনি বীজগণিতের স্রষ্টা, এবং গণিতে যে শূন্যের ব্যবহার, এবং তিনি বলেছিলেন যে শূন্য দিয়ে গুণ করলে সবকিছু শূন্যই আসবে। আর তিনি কি করেছিলেন, নিউটনেরও আগে অভিকর্ষ অর্থাৎ এই যে মাধ্যাকর্ষণ, সেই মাধ্যাকর্ষণের মধ্যে কিন্তু তিনি সেটার কথা তিনি বলে গেছেন। এছাড়া অন্যান্য গণিতজ্ঞের মধ্যে মহাবীর আচার্য, শ্রীধর আচার্য, শ্রীপতি, দ্বিতীয় ভাস্করাচার্যের কথা আমরা পাচ্ছি। এই মহাবীর আচার্য অমোঘ বর্ষের সময়কালীন তার যে গণিত সার সংগ্রহ গ্রন্থে তিনি পাটিগণিত এবং জ্যামিতি নতুন সূত্রের ব্যাখ্যা দিয়েছিলেন। শ্রীধর আচার্য তার গণিত সার গ্রন্থে পাটিগণিত থেকে বীজগণিতকে পৃথক করেন এবং বর্গমূল, ঘনমূল, ভগ্নাংশ
আলোচনাও তিনি করেছিলেন। শ্রীপতি তিনি সিদ্ধান্ত শেখর গ্রন্থের রচয়িতা ছিলেন। আর দ্বিতীয় ভাস্করাচার্য তিনি তার সিদ্ধান্ত শিরোমণি গ্রন্থে ক্যালকুলাসের তিনি কি করেছিলেন, উদ্ভাবন করেছিলেন। দেখুন, মহাবীর আচার্য এবং শ্রীধর আচার্যের দুটো ইমেজ আমি তুলে ধরেছি। একইভাবে প্রাচীন যুগে যদি জ্যোতির্বিজ্ঞান চর্চা এটা কিন্তু বহু প্রাচীন, আমরা যদি বই দেখুন যে প্রাগৈতিহাসিক যুগেও কিন্তু মানুষ এই যে তারা প্রকৃতির যে আবহাওয়া দেখে তারা কিন্তু বুঝতে পারতো কখন ঝড় আসবে, কখন কোথায় বন্যার একটা, কোথায় প্লাবনের একটা সংকেত। তারা কিন্তু বলে যে এই সমস্ত মানুষ, তারা কিন্তু যাদের কোনো জ্ঞান থাকে না, যাদের পাণ্ডিত্য, তাদের কিন্তু একটা স্মেলিং একটা সেন্স থাকে। এই যে তাদের দেখবেন আপনারা যখন কোনো ঝড় আসার আগে দেখবেন কিরকম ভাবে পাখিগুলো ডাকছে। যখন জঙ্গলে কোনো বিপদ আসে তখন সেখানকার যে বানরগুলো কিরকম করে ডাকে, হরিণগুলো ডাকে। তার মানে কি, তারা তো পশু, কিন্তু তাদের যে একটা সিক্স সেন্স আছে, তাকে সেটা দিয়ে কিন্তু তারা বুঝতে পারে যে একটা কোনো একটা বিপদ আসলে। আর সে প্রাগৈতিহাসিক যুগের মানুষও কিন্তু সেটা বুঝতেন। আর বৈদিক ঋষিরা তারাও কিন্তু জ্যোতির্বিজ্ঞানে বিশেষ পারদর্শী ছিলেন। তারা সেখানে বেদে যে পৃথিবীকে যে পরিমণ্ডল বলে, অর্থাৎ পৃথিবী যে গোলাকৃতি, সেই জ্ঞানটা তাদের ছিল। এবং চন্দ্রায়ন সূর্যায়নের কারণে যে পৃথিবীর যে পৃথিবীর গতিবিধি, পৃথিবীর সূর্য এবং চন্দ্রের যে গতিপথ, এই চন্দ্রায়ন সূর্যায়নের জন্য ঋতু পরিবর্তন হচ্ছে এবং আহ্নিক গতি, বার্ষিক গতি, এবং সূর্য যে স্থির এবং পৃথিবী তার চারিদিকে ঘুরছে। এই তো আমরা সবসময় এই সবের জন্য আমরা ইউরোপের দিকে তাকিয়ে থাকি, কিন্তু আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই, অনেক আগে কিন্তু আমাদের এখানকার জ্যোতির্বিজ্ঞানীরা এই কথাগুলো বলে গেছেন। এবং এই আর্যভট্ট তার সূর্য সিদ্ধান্ত গ্রন্থে তিনি সৌর বৎসর, আহ্নিক গতি, বার্ষিক গতি এবং এই যে বজ্রপাত ইত্যাদি বিভিন্ন প্রকৃতির যে সমস্ত বিপর্যয়গুলো সম্পর্কে তিনি কিন্তু বলে গেছেন। আর বরাহমিহির তার পঞ্চ সিদ্ধান্তিকা, এই গ্রন্থটি জ্যোতির্বিদ্যা ও গণিতের সম্পর্কে তিনি লিখেছেন। আর বৃহৎ সংহিতায় তিনি ফলিত জ্যোতিষ সম্পর্কে আলোচনা করেছেন। এবং তার লঘু জাতক ও বৃহৎ জাতক গ্রন্থে তিনি জন্মকুণ্ডলীর উপরে তিনি রচনা করেছেন। আর এই যে জ্যোতির্বিজ্ঞান, এর সঙ্গে কিন্তু গ্রিসের একটা প্রভাব আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি। পঞ্চ সিদ্ধান্তিকার মধ্যে তিনি পৈতামহ এবং সেখানে তিনি বলেছেন যে আরো বিভিন্ন বিষয় নিয়ে, রোমক, পৌলিশ, বশিষ্ঠ এবং সূর্য প্রভৃতি বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা বরাহমিহিরের কথা দেখতে পাচ্ছি এবং দ্বিতীয় আর্যভট্টর একটা ইমেজ এখানে আমরা তুলে ধরেছি। আর অপর যে ব্রহ্মপুত্রের কথা একটু আগেই বলেছিলাম যে তিনি তার যে জ্যোতির্বিজ্ঞান বিষয়ও কিন্তু সেটা ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত, খণ্ড খাদ্যক ধান্য গ্রন্থ, এই যে গ্রন্থগুলিতে তিনি জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে তিনি বিশদ আলোচনা তিনি এখানে করেছেন। এবং দ্বিতীয় আর্যভট্ট তিনি গ্রহ নক্ষত্রের বিচার করে পঞ্জিকা রচনার ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের অধিকারী হয়েছিলেন। আর প্রাচীন যুগের যে চিকিৎসা বিজ্ঞান, এই চিকিৎসা বিজ্ঞানের কথা ঋগ্বেদে রয়েছে। ঋগ্বেদে অশ্বিনী দত্ত যে ভ্রাতৃদ্বয়কে দেব বৈদ্য বলা হচ্ছে, বলা হয় তারা চবন মুনির যে রোগ সারিয়েছিলেন, পরাবৃজ বলে একজন ব্যক্তি তার অন্ধত্ব দূর করেছিলেন, বিষপালা বলে একজন
অশ্বের তার যে পাটি পক্ষাঘাত হয়েছিল, সেই পাটা, সেই যে তার যে সেই অশ্বের যে সেই পাকে তারা সারিয়েছিল। এবং তাছাড়া সেখানে যক্ষ, যক্ষ যে শব্দটি রয়েছে এটা নিশ্চয়ই যক্ষা রোগের কথা বলা হচ্ছে, অস্থিবিদ্যার কথা বলা হচ্ছে। অথর্ববেদে তক্মন বলে একটি শব্দ আছে যেটাকে বলা হচ্ছে জ্বরের কথা বলা হচ্ছে। তাছাড়া চক্ষু পীড়া, অস্থি হাড়গোড় ভেঙে গেলে যে তার নিরাময়, এমনকি কুষ্ঠ রোগের নিরাময়, বিভিন্ন বিষয় আলোচনা করা হয়েছে। আর সাংখ্যায়ন ও ব্রাহ্মণে, এই যে এখন সিজনাল আমাদের ডাক্তার বলে ভাইরাল ফিভার, এটা একটুখানি বৃষ্টি বৃষ্টি হলে বা গরম থেকে ঠান্ডা, ঠান্ডা থেকে গরমের সময় এটা হয়। তার মানে কি যে ঋতু পরিবর্তনে যে রোগ হয় সেটার কথাও কিন্তু এই সাংখ্যায়ন ব্রাহ্মণে উল্লেখ রয়েছে। আর বৃহ্য সূত্রকে বলা হয়েছে যে রোগের থেকে রোগকে প্রতিকারের দিকে মন দাও বেশি এবং তার জন্য শুদ্ধতাকে বজায় রাখো। আমাদের যাবতীয় রোগ তার কিন্তু পেছনে কিন্তু অপরিষ্কার অপরিচ্ছন্নতা একটা কারণ। যেমন রাস্তাঘাট নোংরা করে রাখা, তার থেকে একটা রোগের প্রাদুর্ভাব। যদি আমরা আমাদের শরীরকে সুস্থ না রাখি, আমরা ঠিক মতো দন্ত মর্জন না করি, তাহলে দুদিন পরে আমাদের দাঁতের রোগ হবে। আমাদের শরীরে যদি আমরা ঠিক মতো স্নান না করি, আমাদের শরীরে নানা রকম অ্যালার্জি হতে পারে। এই যে সমস্ত বিষয়গুলি, এই যেগুলোর কথা বললাম, এই যে বেদের পরে আমরা মহাজনপদের যুগে যখন এলাম, সেখানেও কিন্তু চিকিৎসক জীবক, এই জীবকের কথা বলেছি, তিনি ছিলেন মগধ সম্রাট বিম্বিসারের, তিনি চিকিৎসক এবং তিনি শল্য চিকিৎসক ছিলেন। যখন অবন্তীরা চন্দ্রপ্রদ্য অসুস্থ হয়েছিলেন তখন কিন্তু বিম্বিসার জীবককে পাঠিয়েছিলেন। এছাড়া চরক সংহিতা, সুশ্রুত সংহিতা প্রভৃতিও কিন্তু এই ভারতীয় চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে একটা যুগান্তকারী শাস্ত্রগুলি। এই সব চরক সংহিতাতে তিনি কি বলছেন, কি আধুনিক তত্ত্ব দিচ্ছেন, ভ্রূণ তত্ত্ব। তিনি বলছেন যে যে বাচ্চার মধ্যে যে শারীরিক বৈকল্য থাকে, সেই বৈকল্যের কারণ হচ্ছে তার পিতা মাতার মধ্যে যদি তার শারীরিক কোনো দোষ নয়, তাদের যে পিতা মাতার যে মূল যেটা, সেইখানে যদি দোষ থাকে, সেইখানে তবেই কিন্তু যে ভ্রূণটি পিতা মাতার মিলনের ফলে যে সন্তান জন্ম হচ্ছে, তাহলে পিতা মাতার শরীরে যদি কোনো দোষ থাকে, তবে সেই ভ্রূণটিও কিন্তু বৈকল্য, তার মধ্যেও বৈকল্য আসতে পারে। এবং তাছাড়া তিনি দাঁত সহ শরীরের যে দাঁতের রোগ, শরীরের অঙ্গ, যে এখন আমাদের অঙ্গ সংস্থাপন যে ব্যাপারটা, ডাক্তারের কাছে গেলে পা ব্যথা হলে যে আপনি নি ট্রান্সপ্ল্যান্ট করুন, তাহলে এই নি ট্রান্সপ্ল্যান্টের কথা কত আগে তারা বলে গেছিলেন। হৃদযন্ত্র, নাড়ি প্রভৃতি বিভিন্ন বিষয়, যে কতগুলো নাড়ি থাকে, মানে কতগুলো ভেইন থাকে, সব বিষয় তিনি বলে গেছিলেন। আর সুশ্রুত ছিলেন সেই যুগের শল্য চিকিৎসাবিদ এবং প্লাস্টিক সার্জারির জনক। যে কি করে মানে অস্ত্রোপচারের আগে কি করে তাকে অজ্ঞান করে নিতে হয়, তখন তো আর অ্যানাস্থেসিয়ার জন্য ক্লোরোফর্ম ছিল না, তাকে কিছু মাদক পান করিয়ে তাকে অজ্ঞান করে নেওয়া হতো এবং তারপর চিকিৎসা করা হতো। কতখানি আধুনিক এই প্লাস্টিক সার্জারি, যেটা এখন যেটা করা হয়, সেই প্লাস্টিক সার্জারির জনক ছিলেন তিনি। প্লাস শুধু তাই নয়, তিনি পশু চিকিৎসার উপরেও কিন্তু একটি গ্রন্থ রচনা করেছিলেন। এই বিষয়ে আমরা কিন্তু আরেকটি গ্রন্থের কথা উল্লেখ করতে পারি, যেটা আমার এখানে রয়েছে। সেটি হচ্ছে, দেখুন, সেটি হচ্ছে পলকপ্পের হস্তায়ুর্বেদ। এই পলকপ্পের হস্তায়ুর্বেদের মধ্যে যে হাতিরও কিন্তু, পশুদেরও কিন্তু তাদের শরীর খারাপ হয়, তাদের চোখের প্রবলেম হতে পারে, যে কি করে
সেটা শুশ্রূষা করা যায় সেই বিষয়টি কিন্তু আমরা এখানে এই হস্তায়ুর্বেদ থেকে আমরা পাচ্ছি। আর এছাড়া অন্যান্যদের মধ্যে ধন্বন্তরী, বাগভট্ট, চক্রপাণি দত্ত প্রমুখ যে চিকিৎসকদের নামও বিশেষ উল্লেখযোগ্য। দেখুন তিনি হচ্ছেন চরক, তিনি হচ্ছেন সুশ্রুত, কিভাবে তিনি রোগীর চিকিৎসা করছেন। এদের প্রতি আমাদের প্রত্যেকেরই বিনম্র চিত্তে শ্রদ্ধা প্রদর্শন করা উচিত যে আমরা আমাদের নিজের দেশকে সেভাবে জানি না, মনে রাখি না। আমরা সব সময় সবকিছুর জন্য বিদেশের দিকে তাকাই, বিদেশি সায়েন্টিস্টদের দিকে তাকাই, কিন্তু আমরা যদি নিজের দেশকে ভালো করে জানি তাহলে দেখবেন দেশের মধ্যেও কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে, অনেক ঐতিহ্য, অনেক যে আকর এখানে লুকিয়ে আছে। আর ধাতুবিদ্যাতেও কিন্তু বিশেষ উন্নত ছিল, যে হরপ্পা সভ্যতায় আমরা দেখতে পাচ্ছি তামা এবং টিনকে মিশ্রণ করে ব্রোঞ্জ তৈরির কৌশল তারা শিখেছিল। এই তামা আসতো কোথা থেকে? এই তামা আরাবল্লী পর্বত থেকে আসতো। এবং আমরা আরো কি দেখছি যে মাস্কিতে সোনা পাওয়া যেত, সোনার খনি ছিল, এবং এই জায়গা যে সোনার যে হরপ্পা যুগে কিন্তু স্বর্ণ অলংকার পরিধান করতেন তারা। এরপরে আমরা দেখছি যে লোহা এবং তামা যুক্ত করে পিতলের ব্যবহার হচ্ছে। যে লোহা এটা হচ্ছে বৈদিক যুগে, অর্থাৎ বৈদিক যুগের যেটা পূর্ববর্তী বৈদিক যুগে নয়, পরবর্তী বৈদিক যুগের সূচনার সঙ্গে সঙ্গে এটা আমরা দেখতে পাচ্ছি। কি করে পিতল তৈরি হচ্ছে সেটিও কিন্তু সেই যুগের। এখন আমরা যখন পিতলের কোনো ফ্লাওয়ার ভাস বাড়িতে রাখি, আমরা কি একবারও মনে করি যেটা হচ্ছে সেই প্রাচীন যুগে কিন্তু এই পিতলের ব্যবহার তারা শিখেছিলেন। শুধু তাই নয়, এক ধরনের যে জিঙ্কের, এটা জিঙ্কের সঙ্গে যে তামা যুক্ত করে যে তারা যেটা একটা নতুন পদ্ধতি তৈরি করছে, সেটাও কিন্তু এই যে মিশ্রণ, অর্থাৎ একটা ধাতুর সঙ্গে আরেকটা ধাতুর যে কিরকম করে মিশ্রণ করতে হয়, সেই মিশ্রণটি তারা কিন্তু খুব ভালোভাবে তারা জানতেন। এখানে যে তামা এবং টিন, লোহা এবং তামা এবং জিঙ্ক এবং তামা ইত্যাদি প্রত্যেকটি বিষয় কিন্তু তারা মিশ্রণটা তারা জানতেন। আর কি এক ধরনের একটা ইস্পাত যেটা তৈরি করতেন, যেটার সঙ্গে লোহার মধ্যে প্রচুর পরিমাণে কার্বন থাকতো। সেই কার্বন, সেই যে মিশ্রিত যে দ্রব্যটা, যেটা ধাতুটি, সেটি দক্ষিণ ভারত থেকে সেটি চলে যেত সেটি সিরিয়াতে, এবং সেখানে গিয়ে সেটা একটা যে ওরা যে সোর তৈরি করতো, সেই সোর সেখানে তৈরি হতো। আর প্রাচীন ভারতের ভাস্কর্য শৈলীর মধ্যে হরপ্পা যুগের যে হরপ্পা সভ্যতার যে গৃহাদি নির্মাণ, যে রাস্তাঘাটগুলো কিরকম করে তৈরি করতেন, কিরকম করে তারা ঘর বাড়ি নির্মাণ করতেন, সেটি কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। শুধু তাই নয়, আগের দিন আমি বলেছি যে মৌর্য যুগে যে প্যালেসের একটা ধ্বংসাবশেষ কুমড়াহারে পাওয়া গেছে পাটনার কাছে, তার যে স্থাপত্য ভাস্কর্য শৈলী, সেটিও কিন্তু প্রাচীন ভারতের স্থাপত্য ভাস্কর্য শৈলীর একটা নিদর্শন। আর এই যে দেখুন সাঁচি স্তূপ এবং চৈত্য, এই স্তূপ, এই চৈত্য, এর মধ্যে দিয়েও কিন্তু যেটা কিভাবে হয় প্রাচীন ভারতের স্থাপত্য, যে স্তূপের মধ্যে, স্তূপ হচ্ছে যেখানে একটা পুতো, একটা যে শরীরের অবশিষ্টাংশ যে ভগবান বুদ্ধের, তার উপর যে এই স্তূপটি তৈরি করা হতো। এবং যে চৈতি এটা হচ্ছে আর্টিফিশিয়াল, এটা কাঠ এবং পাথর দিয়ে তৈরি করা হতো, এবং এটি হচ্ছে একটা আপনার যে পাহাড় বা পর্বতকে কেটে এই
স্থাপত্যটি তৈরি করা হতো, তাহলে আপনি দেখুন যে এই যে স্থাপত্য এবং এই ভাস্কর্যের নিদর্শন, যে দেখুন এই অশোক যে স্তম্ভ, এই সারনাথের অশোক স্তম্ভ, সেখানে যে 4টে সিংহ আর নিচে সারনাথ লায়ন পিলার, এই পিটিকাতে যে কি সুন্দরভাবে যে ফুলের ভাস্কর্যটিকে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে প্রত্যেকটি যে এখানে এই স্থাপত্য ভাস্কর্যের, এবং শুধু তাই নয়, দিদারগঞ্জের যে যক্ষী মূর্তি এবং এই ধৌলির যে হস্তি দেখে মনে হচ্ছে যেন জীবন্ত, এবং এই যে যক্ষিণী তার মুখের যে স্মিত হাসি, এই হাসিটির যে কারিগর বা আর্কিটেক্টটা তৈরি করেছিলেন এই মূর্তিটি, তার মানে কতখানি দক্ষ ছিলেন তারা। একইভাবেই আমি বলবো যে আমরা যদি কোণারকের সূর্য মন্দিরে যাই, সেই কোণারকের সূর্য মন্দিরেও কিন্তু আমরা দেখবো যে বিভিন্ন সূর্যের মূর্তি আছে। যখন সূর্যের প্রথম আলো পড়ে তখন যখন যে সূর্যদেবের যে মূর্তি, সেই মূর্তির মুখে কি সুন্দর স্মিত হাসি, অর্থাৎ আমরা যখন দিনের শুরুতে যখন দিনটা শুরু করি তখন আমাদের মাইন্ডটা ফ্রেশ থাকে, এবং এরপর যখন সূর্য মধ্যগগনে এলো, সেই যে রেটা যখন পড়লো তখন সূর্যদেবকে দেখে মনে হয় যেন কিরকম ক্লান্ত তিনি। আবার যখন অস্তাচলে যাচ্ছেন সেই পশ্চিমের যে সূর্য, তখন তারও তখন অন্য একটা রূপ, অর্থাৎ যে এই যে স্থাপত্য ভাস্কর্য, এইটি ফুটিয়ে তুলতে গেলে কতখানি স্থাপত্য, তখনকার যুগে আর্কিটেকচার, এখন লোকে আর্কিটেক্ট হচ্ছেন, আর্কিটেকচার করবে, কিন্তু তখনকার যে কারিগররা তারা তো আর আর্কিটেকচার সব যে জ্ঞানটা তাদের ছিল না, যেটা ব্যবহারিক, কিন্তু তা সত্ত্বেও তারা যা তৈরি করেছেন সেটি কিন্তু অনন্য পৃথিবীর যে নিদর্শন বহন করছে। এই বলে আমি আমার